আজ আমরা জানবো ডেসক্রিপটিভ রিসার্চ কাকে বলে। দেখো, আগে জানতে হবে যে রিসার্চকে সময়ের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা হয়। সময়ের ভিত্তিতে বলতে কখন কোন জিনিসটার উপরে রিসার্চ করা হবে সেই হিসাবে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। একটা বলা হচ্ছে হিস্টোরিক্যাল রিসার্চ, একটা ডেসক্রিপটিভ রিসার্চ, আর একটাকে বলে এক্সপেরিমেন্টাল রিসার্চ। হিস্টোরিক্যাল রিসার্চটা হচ্ছে অতীতকে নিয়ে কাজ করে, ডেসক্রিপটিভ রিসার্চটা করে হচ্ছে প্রেজেন্ট মানে বর্তমানকে নিয়ে কাজ করে, আর এক্সপেরিমেন্টাল রিসার্চটা হচ্ছে ভবিষ্যতের কোনো জিনিসকে নিয়ে কাজ করে। আচ্ছা, সেগুলো এখন দরকার নেই, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। আচ্ছা, ডেসক্রিপটিভ রিসার্চ প্রধানত কি করে? সাধারণত ডেসক্রাইব কথা মানে ডেসক্রিপটিভ কথাটার বাংলা অর্থ হচ্ছে বর্ণনা। মানে যেই রিসার্চের মধ্যে বর্ণনা করা হয়, কিসের বর্ণনা করা হয় সেটা পরে দেখবো। বর্ণনা করা হয় এই এই ধরনের যে গবেষণা করা হয় তাকে বলা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। তাহলে দেখি এবার কি কি জিনিস বর্ণনা করে। প্রথমটা দেখো, বলছে যে ডেসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ পপুলেশন। মানে কোনো একটা পপুলেশনের তার যে বৈশিষ্ট্য সেটাকে যে বর্ণনা করাই হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চের কাজ। দেখো, শুধু যে বৈশিষ্ট্য করবে তা না, তারপরে পয়েন্টটা দেখো, বলছে যে ডেসক্রাইব দ্য কন্ডিশনস অফ আ পপুলেশন। মানে একটা পপুলেশনের যে অবস্থা, তার কিরকম অবস্থায় রয়েছে, বর্তমান অবস্থা তার কিরকম, তার উপর বেস করেও কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চ হয়। আচ্ছা, এই তো বললাম পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স, পপুলেশনের অবস্থা। তাহলে পপুলেশনটা আসলে কি? পপুলেশনটা আসলে হচ্ছে রিসার্চ যখন আমরা করতে যাব তখন আমাদের কি হয়, কোন মানে কাদের উপর রিসার্চ করতে যাব, সেই যে কাদের উপর, মানে সেই পুরো জনগোষ্ঠীটাকে একসঙ্গে বলা হয় পপুলেশন। এবার তার থেকে যদি কিছু লোকের উপর আমরা করি, যে আমার ক্রাইটেরিয়া অনুযায়ী, সেটাকে স্যাম্পল বলে। কিন্তু কাদের উপর করছি, পুরো যে জনগোষ্ঠীটা, তাকে বলা হচ্ছে পপুলেশন। এই পুরো জনগোষ্ঠীর যে বৈশিষ্ট্য, এর যে অবস্থা, সেইগুলোকে ডেসক্রাইব করার দায়িত্ব কার? ডেসক্রিপটিভ রিসার্চের। এই রিসার্চ ফোকাস করে কিসে? হু, হোয়াট, ওয়েন, ওয়্যার অ্যান্ড হাউ। মানে হু মানে কাদের সমস্যা হচ্ছে, মানে এই প্রেজেন্ট, মানে আমি বললাম তো যে প্রেজেন্ট বা বর্তমান সময় উপর যেহেতু এটা রিসার্চ করছে, তাহলে হু বলতে কাদের এই বর্তমান সময় সমস্যা হচ্ছে, হোয়াট কি সমস্যা হচ্ছে, ওয়েন কখন সমস্যা হচ্ছে, ওয়্যার কোথায় সমস্যা হচ্ছে, আর হাউ কিভাবে এটাকে এই সমস্যাকে দূর দূর করা যায়। ঠিক আছে, একটা উদাহরণ দিই। ধরো কোনো একজন কোনো একটা স্টুডেন্ট, স্টুডেন্ট ধরো কোনো একটা, এখানে অনেকজনের কথাও বলতে পারি, যে অনেকগুলো স্টুডেন্ট দেখা যাচ্ছে স্কুলে, মানে এখনকার দিনে যেটা বেশি সমস্যা হচ্ছে যে স্কুলে স্টুডেন্টরা মোবাইল নিয়ে যাচ্ছে। তো মোবাইল নিয়ে গিয়ে তারা কি করছে, পড়াশোনা না করে বেশিরভাগ মোবাইলে ব্যস্ত থাকছে। তাহলে এখানে কি তাহলে এখানে কি কোনটা নেবে? এটা হোয়াট মানে কি সমস্যা হচ্ছে। আচ্ছা, সেটা হলো। ওয়্যার বলতে কি স্কুলে, তাহলে স্কুল যদি দেখতে যায় তাহলে সব স্কুলগুলোকে দেখবে। এইরকম করে মানে আলাদা আলাদা পার্সপেক্টিভ, কখনো দেখছে হু মানে কারা, কখনো দেখছে হোয়াট মানে আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা রিসার্চ। ঠিক আছে, হু এর সময় এক ধরনের রিসার্চ, যে কারা এই এই বিষয়ের সঙ্গে জড়িত। তারপরে হোয়াট মানে কি ঘটনা, এই ঘটনাটা কোথায় কোথায় হচ্ছে, সেই ওয়্যার এর ক্ষেত্রে। মানে যাই হোক, এই যে WH কোশ্চেন গুলোর উত্তর খোঁজার জন্যই কি হচ্ছে, ডেসক্রিপটিভ রিসার্চটা হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে শুধুমাত্র এই যে হু, হোয়াট, ওয়েন এগুলো তো আছেই, কিন্তু হোয়াই কিন্তু উত্তরে দেয় না। হোয়াই মানে কি, কেন, মানে কেন এই ঘটনা ঘটছে এই দেখার দায়িত্ব ডেসক্রিপটিভ রিসার্চের নেই। ডেসক্রিপটিভ রিসার্চ কি করবে, কি হচ্ছে শুধু সেটা প্রেজেন্ট করবে। কেন হচ্ছে, যে কজ অ্যান্ড ইফেক্ট, এইটা কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যে আলোচনা করা হয় না। তারপর কি বলছে, প্রোভাইডস আ ডিটেলড পিকচার অফ কারেন্ট কন্ডিশন। ওই যে আগেরটাই বললাম যে এটা প্রদান করে কি, পুরো মানে বিশদ একটা পিকচার বা ছবি তুলে ধরে কার, কারেন্ট কন্ডিশনের। এই যে ধরো পপুলেশনের কথা বলেছি, বা যদি ওই যে আরেকটা কোশ্চেন দেখলাম না, যে ওয়্যারের উপর যদি কাজ করা হয়, তাহলে কি হচ্ছে, সেই যে সেই জায়গার যে কন্ডিশন, সেই যে পুরো জায়গাটার কন্ডিশনটাকে ভালোভাবে তুলে ধরার জন্য, মানে একটা ডিটেল, মানে কি বলতে চাইছে, যে নিখুঁত বর্ণনা তুলে ধরবে হচ্ছে কে, ডেসক্রিপটিভ রিসার্চ। তারপরে কি বলছে, হেল্পস আন্ডারস্ট্যান্ড ট্রেন্ডস, বিহেভিয়ার অ্যান্ড প্যাটার্ন। ট্রেন্ড কি, এখনকার বাচ্চাদের যে বললাম যে মোবাইল নিয়ে যাওয়ার একটা ট্রেন্ড, এই যে বিষয়টা, কিংবা তাদের বিহেভিয়ারের প্যাটার্ন, এই সমস্ত। শুধু যে বাচ্চাদের উপর করবো এরকম না, এটা একটা উদাহরণ হিসেবে বললাম। তো এইভাবে কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চ গুলো ট্রেন্ডটা দেখার চেষ্টা করে। তারপর কি বলছে, ডাজ নট ম্যানিপুলেট ভ্যারিয়েবল। এই যে রিসার্চটার ক্ষেত্রে কিন্তু ভ্যারিয়েবলের ভ্যারিয়েবল মানে কি, ভ্যারিয়েবলের তো কোনো ম্যানিপুলেট হয় না, কিন্তু ভ্যারিয়েবল মানে কি, ভ্যারিয়েবল মানে হচ্ছে যে জিনিসটা পরিবর্তিত হয়, কোনো একটা জিনিসের জন্য কোনো একটা জিনিস পরিবর্তিত হয়, তাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল। যাই পরিবর্তিত হয় তাকেই বলা হচ্ছে ভ্যারিয়েবল। ধরো কথার কথা,
একটা উদাহরণ আগে আমরা এক্সপোজ ফ্যাক্টর রিসার্চে দেখেছিলাম যে স্টোরি টেলিং মেথডটা যদি আমরা দিই তাহলে স্টুডেন্টদের পড়াশোনা কিরকম হবে, তার কি ভালো হবে বা খারাপ হবে। এই যে ভালো হবে বা খারাপ হবে সেই যে বিষয়টা যে কি হচ্ছে পরিবর্তন হচ্ছে, তাহলে তার যে পড়াশোনার বিষয়টা সেটা যে পরিবর্তন হচ্ছে সেটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল, সেই জিনিসটা হচ্ছে ভ্যারি করছে বা পরিবর্তিত হচ্ছে। এই যে মানে ভ্যারিয়েবলটাকে পরিবর্তন মানে এই যে এটাকে কোনো ম্যানিপুলেট করছে না, কে কোন জায়গায় করছে না, ডেসক্রিপটিভ রিসার্চে করছে না। মানে এক্সপেরিমেন্টালের মতন এরা ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে কোনো কন্ট্রোল করছে না। এটা ডাজ নট এস্টাবলিশ কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ। আবার কি বললাম যে হোয়াই এর উত্তর যেহেতু দিচ্ছে না, হোয়াই মানে কেন, কেন বলতে গেলেই কিন্তু আমাদের কার্যকারণ সম্পর্ক বলতে হবে। এক্ষেত্রে যেহেতু হোয়াই নিয়ে কোনো কোশ্চেন নেই, তাই জন্য এখানে কি কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ এখানে দেখাতে পারে না। তারপর বলছে রেকর্ডস ইনফরমেশন অ্যাজ ইট ন্যাচারালি অকার্স। আগেই বললাম যে যা আছে তাই দেখাবে, কোনো হোয়াই মানে কেন হচ্ছে সেটা দেখানোর দায়িত্ব ডেসক্রিপটিভ রিসার্চের না। এবার দেখে নেবো যে ডেসক্রিপটিভ রিসার্চের যে অবজেক্টিভস গুলো কি, এর উদ্দেশ্যগুলো কি, কি কারণে ডেসক্রিপটিভ রিসার্চ করা হয়। প্রধান কারণটা কি, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ এ পপুলেশন। আগেই বললাম যে পপুলেশনের একটা চরিত্রটা কি সেটা দেখানোর জন্যই কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চটা করা হয়। তারপরে কি বলছে, আইডেন্টিফাই দ্য প্যাটার্ন অফ পপুলেশন। এটাও আগে বললাম যে প্যাটার্নটা কিরকম, মানে ওই পপুলেশনটা কি ধরনের সেই ব্যাপারটা দেখানোর জন্য কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চটা হয়। তারপর বলছে আইডেন্টিফাই দ্য ট্রেন্ড অফ এ ফেনোমেনা। যে কোনো ঘটনার যে ট্রেন্ডটা কি, একটু আগে বললাম যে মোবাইল নিয়ে যাওয়ার ট্রেন্ড হয়েছে বাচ্চাদের মধ্যে, টিচারদের মধ্যে ধরো এই যে পাশ ফেল প্রথা উঠে যাওয়ার ফলে কি টিচারদের মধ্যে ট্রেন্ড হয়েছে শুধু কি করবে, পরীক্ষা নেবে, ব্যাস পড়াশোনার আর দরকার নেই, পরীক্ষা নিলেই হচ্ছে, আর পড়ানোর দরকার নেই। এই কারণে যে স্টুডেন্টরাও পড়তে চাইছে না আর টিচারও ভাবছে যে পড়িয়ে বা কি হবে, যে পাশ ফেল প্রথা তো নেই। তাহলে এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা দেখার জন্য কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চ। এই যে আমি মুখে মুখে বলে দিলাম এরকম করলে কিন্তু হবে না, তার জন্য কি করতে হবে, রিসার্চ করতে হবে। রিসার্চ করে ধরো এরকম একটা পাওয়া গেল যে এই পাশ ফেল প্রথা উঠে কি টিচাররাও পড়াচ্ছে না আর স্টুডেন্টরাও পড়ছে না, তাহলে এই যে ট্রেন্ডসটা এই ডেসক্রিপটিভ রিসার্চের মাধ্যমে পাওয়া গেল। পেতে গেলে কি অনেক অনেক পপুলেশনের কাছে মানে অনেক অনেক লোকের কাছে এটা যেতে হবে বা সার্ভে করতে হবে। তারপর কি বলছে, রিসার্চ সার্চ দ্য রিলেশন বিটুইন ভ্যারিয়েবলস। আবার কি করছে, রিলেশন খোঁজার চেষ্টা করছে ভ্যারিয়েবলস এর মধ্যে, কিন্তু এটা কিন্তু রিলেশনকে একবার প্রতিষ্ঠা করে দিচ্ছে না যে এইটা হলেই এটা হবে, মানে একটা ভ্যারিয়েবলের পরিবর্তন হলে আরেকটা ভ্যারিয়েবল পরিবর্তন হবে, এটা কোনো বলছে না, কিন্তু খোঁজার চেষ্টা করছে। মানে এখানে প্রেজেন্ট সিচুয়েশনে তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে নাকি সেটা দেখার চেষ্টা করছে, কিন্তু কখনোই কিন্তু ডিফাইন করছে না যে হ্যাঁ এটার জন্য এটা হবে। মানে এটা পুরো ক্লিয়ার কাট ভাবে বলে দিচ্ছে না, কিন্তু খোঁজার চেষ্টা করছে। তারপর কি বলছে, গ্যাদার ফ্যাকচুয়াল অ্যান্ড অ্যাকুরেট ইনফরমেশন। এক্ষেত্রে কি ফ্যাক্ট বা ঘটনাগুলোকে একত্রিত করার চেষ্টা করছে, আর কি করছে, একেবারে উপযুক্ত ইনফরমেশন যেটা একেবারে সঠিক ইনফরমেশন যেটা সেটাই কালেক্ট করার চেষ্টা করছে বিভিন্ন উপায়ে, মানে করে হচ্ছে কি ডেসক্রিপটিভ রিসার্চ। তারপর কি প্রোভাইড বেসিস ফর ফার্দার রিসার্চ। আর এই যে ধরো একটু আগে বললাম যে রিলেশন দেখার চেষ্টা করছে দুটো ভ্যারিয়েবলের মধ্যে, তারপরে ধরো ফ্যাক্ট খুঁজে নিয়ে আসছে, অ্যাকুরেট ইনফরমেশন দিচ্ছে, এই সমস্ত কিছু করার প্রধান কারণই হচ্ছে কি যাতে পরবর্তী রিসার্চটা এর উপর বেস করে করা যায়, সেই জন্য এটা করা হয়। তারপর বলছে আন্ডারস্ট্যান্ড দ্য প্রেজেন্ট কন্ডিশন। ওই যে বললাম যে ডেসক্রাইব যদি করতে পারে যে পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স কিরকম, পপুলেশনের প্যাটার্ন কিরকম, ট্রেন্ড কিরকম, এগুলো যদি জানা যায় তাহলে তো আমরা জানতেই পারবো যে মানে আমরা যেমন জানতে পারবো, আর এই রিসার্চটাও কি করে মানে চেষ্টা করে যাতে বোঝার যে প্রেজেন্ট কন্ডিশনটা কিরকম। দেখো এবার দেখবো হচ্ছে যে ডেসক্রিপটিভ রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, মানে কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা বলতে পারবো যে এটা একটা ডেসক্রিপটিভ রিসার্চ, বা ডেসক্রিপটিভ রিসার্চ করতে গেলে এই এই জিনিসগুলো থাকতে হবে। যেমন দেখো, ফোকাসেস অন হোয়াট এক্সিস্ট, যা এখন বর্তমানে মানে যার অস্তিত্ব আছে তার উপরেই কি করছে এই ডেসক্রিপটিভ রিসার্চটা ফোকাসটা দিচ্ছে। এর কিন্তু ফোকাসটা কখনোই অতীতেও না আবার ভবিষ্যতেও না, এর ফোকাসটা কি যা এখন আছে, যা আছে তার উপরেই এটা রিসার্চ করে। ডাজ নট ম্যানিপুলেট ভ্যারিয়েবল। আগেই বলেছি যে এক্সপেরিমেন্টাল রিসার্চে যেমন ল্যাবরেটরির মধ্যে কি হচ্ছে বিভিন্ন ভ্যারিয়েবলকে রিসার্চার নিজের অনুযায়ী কি করে ম্যানিপুলেট করার চেষ্টা করে বা পরিবর্তন করার চেষ্টা করে, কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চ কি করে না, এই সমস্ত ব্যাপারে যায় না, কি করে যা আছে তাই দেখার চেষ্টা করে। ইউজেস কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডেটা। এক্ষেত্রে কি কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ দুই ধরনের ডেটাকেই যদি রিসার্চার চায় নিতে পারে, আবার কখনো কখনো শুধু কোয়ান্টিটেটিভ নিয়েও কাজ করে, আবার কখনো কখনো কোয়ালিটেটিভ
কোয়ালিটেটিভ ডেটা নিয়েও কাজ করে। আচ্ছা, কোয়ান্টিটেটিভ ডেটা বলতে কি, যে ধরো যদি কোনো সার্ভের জন্য কোশ্চেনিয়ার রিসার্চার সেট করেছে, সেই কোশ্চেনিয়ারের মাধ্যমে যখন ডেটাটা কালেক্ট করে নিয়ে আসে তখন সেটা কোয়ান্টিটেটিভ বা সংখ্যার মাধ্যমে নিয়ে আসে বলে এটাকে বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। আর কোয়ালিটেটিভ ডেটা হচ্ছে যখন রিসার্চার দেখা গেল কেস স্টাডির মাধ্যমে যাচ্ছে, যে একটা স্টুডেন্ট কেন স্কুলে যাচ্ছে না সেটার জন্য কি হচ্ছে, কেস স্টাডি করছে, যে তার বাড়িতে গিয়ে ইনফরমেশন নিচ্ছে বা তার আশেপাশে প্রতিবেশীদের থেকে ইনফরমেশন নিচ্ছে, তখন যে ইনফরমেশনটা নিচ্ছে সেটা তো লিখিত উপায়ে হচ্ছে, সেটা কোনো সংখ্যার মাধ্যমে হচ্ছে না। তাহলে সেই সংখ্যার মাধ্যমে হচ্ছে না বলে একে বলা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। আর যখন সংখ্যার মাধ্যমে কোনো ডেটা নেওয়া হচ্ছে তখন তাকে বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। তাহলে এই যে কোয়ান্টিটেটিভ ডেটা বা কখনো কখনো কোয়ালিটেটিভ ডেটা, যেটাই হোক না কেন, ডেসক্রিপটিভ রিসার্চ কখনো কখনো দুটোই ব্যবহার করে, আবার কখনো কখনো সময় বিশেষে কোয়ান্টিটেটিভ না হলে কোয়ালিটেটিভ ডেটাটা নিয়ে থাকে। তারপর বলছে ক্যান ইনভলভ লার্জ স্যাম্পল সাইজ। এই দেখো ডেসক্রিপটিভ রিসার্চ কি করছে, যে বেশি পরিমাণে স্যাম্পল সাইজ নিচ্ছে, মানে যত স্যাম্পল সাইজ বড় হবে ততই আমাদের কি পপুলেশনের দিকে যাবে। ডেসক্রিপটিভ রিসার্চের এটা কিন্তু একটা বড় বলতে পারো বৈশিষ্ট্য বা বড় একটা সুবিধা, যে এই ক্ষেত্রে লার্জ পপুলেশন নেওয়া যায়, মানে বড় সংখ্যায় লোকজনকে এই রিসার্চের আওতাভুক্ত করা যায়। আমরা যদি হিস্টোরিক্যাল রিসার্চের ক্ষেত্রে দেখি, ওটা তো হয়ে গেছে, যেটা হয়ে গেছে সেই বিষয়ে কিন্তু অতটা বেশি লোকজন আমরা পাবো না, কারণ অনেক লোক আছে মারা গেছে, কিংবা সবসময় যে লোকের উপর করবো তাও না। কোনো একটা দেখা গেল স্মৃতিসৌধের উপর করছি, কোনো একটা অঞ্চলের উপর করছি, সেক্ষেত্রে কিন্তু স্যাম্পল সাইজ অত বড় হয় না। আর যদি ধরো যদি এক্সপেরিমেন্টাল রিসার্চের কথা বলি, সেক্ষেত্রেও কিন্তু এক্সপেরিমেন্টাল একটা সেটআপ আছে, সেই সেটআপের মধ্যে কিন্তু অত লোক নিয়ে মানে কন্ট্রোল কন্ডিশনে আমরা মানে এক্সপেরিমেন্ট করতে পারবো না। কিন্তু এই সুবিধাটা কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চে আছে, এ কিন্তু অনেক লার্জ স্যাম্পলের উপর কাজ করতে পারে। তারপর বলছে অফেন ইউজেস সার্ভেস অ্যান্ড অবজারভেশন মেথড। আচ্ছা, এটা ব্যবহার করে কি, সার্ভে একটু আগে বললাম যে কোয়ান্টিটেটিভ ডেটা নিতে গেলে কি হচ্ছে, সার্ভে করে। অবজারভেশন মানে কি, যে রিসার্চে দেখা গেলো যাদের উপর ধরো ওই যে বাচ্চাটা কথা বললাম, যে বাচ্চাটা স্কুলে আসছে না কেন, তার জন্য বিভিন্ন রকমের কি হচ্ছে, ডেটা কালেকশন করছে, তার আত্মীয় স্বজনের থেকে ডেটা নিচ্ছে। তাছাড়াও রিসার্চার ভাবলো যে আত্মীয় স্বজনের থেকে তো ডেটা নিচ্ছে, যদি ডেটাগুলো অতটা মানে রিলায়েবল না হয়, যদি অত বিশ্বাসযোগ্য না হয়, তাহলে কি করতে পারি, আমি এই পার্টিকুলার বাচ্চার উপরে কি একটা নজর রাখতে পারি। সেই ক্ষেত্রেও কিন্তু অবজারভেশন মেথডটা সে ব্যবহার করতে পারে। আর একটা কি বলছে, ফ্যাক্ট ফাইন্ডিং ইন নেচার। ডেসক্রিপটিভ রিসার্চ সবসময়ের জন্যই কি করে, যে ফ্যাক্ট ফাইন্ডিং মানে আসল কি ঘটনা হয়েছে সেটা খোঁজার জন্যই কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চটা হয়ে থাকে। কোনো একটা সমস্যা হয়েছে, তাহলে এই সমস্যাটা কেন হয়েছে, সেই কেনর উত্তর সে দিলেও, কেন মানে বলতে চাইছি, কেন বলতে এখানে বলতে চাইছে যে কেন হয়েছে সেটা না, মানে এর পেছনের কারণগুলোকে খোঁজার চেষ্টা করে, কিন্তু ও কিন্তু বলবে না যে এই একটা কারণের জন্যই এটা হয়েছে, এরকম হয়তো হাজারটা কারণ ও খুঁজে বের করবে। তাহলে এই ফ্যাক্টটা ও খোঁজার জন্যই কি হচ্ছে, রিসার্চটা করছে। তারপরে কি বলছে, সিস্টেমেটিক অ্যান্ড স্ট্রাকচার। ডেসক্রিপটিভ রিসার্চ কিন্তু মানে সায়েন্টিফিক রিসার্চের মতো সিস্টেমেটিক, মানে এখানে পরপর অনেকগুলো ধাপ অনুসরণ করেই কিন্তু করা হয়। আর এটা পুরোটাই একটা স্ট্রাকচার বলতে কি, আমরা মানে রিসার্চের একটা ডিজাইন থাকবে, যে কাদের থেকে আমি ডেটা কালেকশন করব, কি ওয়েতে আমি ডেটা কালেকশন করব, ডেটা কালেকশন করার পরে আমি সেটাকে কিভাবে মানে ডেসক্রাইব করার জন্য কি আমি কি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস নেব না কোয়ালিটেটিভ কোনো অ্যানালিসিস নেব, কি নেব, সেই বিষয়টা কিন্তু স্ট্রাকচার করা থাকে। তারপর বলছে রিয়েল লাইফ সেটিং। আগে বললাম যে এটা কোনো ল্যাবরেটরি সেটআপের মধ্যে হয় না, মানে এক্সপেরিমেন্টাল রিসার্চ যেমন ওই ল্যাবরেটরির মধ্যে হয়, এটা কিন্তু ল্যাবরেটরির মধ্যে হয় না, এটা রিয়েল লাইফ সিচুয়েশন, মানে বাস্তব জীবনে যা রয়েছে সেটার উপরেই হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চটা হচ্ছে। আবার দেখো পরের পয়েন্টে লেখা আছে কি, নন এক্সপেরিমেন্টাল, মানে এক্সপেরিমেন্ট এখানে হয় না, এখানে কি হয়, যা আছে তাই দেখা হয়। বেসিস ফর ফার্দার রিসার্চ, ওই বললাম যে অনেক ধরনের অনেক লার্জ স্যাম্পলের উপর কাজ করা হচ্ছে, তারপর দেখা হচ্ছে যে ফ্যাক্ট ফাইন্ডিং নেচারটা রয়েছে, তারপর সিস্টেমেটিক ওয়েতে যাচ্ছে, রিয়েল লাইফে দেখছে, যার ফলে কি হচ্ছে, এটা পরবর্তীকালে যদি কেউ কোনো রিসার্চ করতে যায় তার ক্ষেত্রে কি হচ্ছে, এটা একটা বেসিস বা ভিত্তি রূপে কাজ করছে।
দেখো এবার দেখবো যে ডেসক্রিপটিভ রিসার্চের টাইপ কি, মানে কত ধরনের ডেসক্রিপটিভ রিসার্চ হতে পারে। এবার দেখো পরপর দেখবো। 1 নম্বর কি, সার্ভে রিসার্চ। সার্ভে রিসার্চ মানে হচ্ছে সার্ভে করা বা সমীক্ষা করা। এই এই সমীক্ষা করতে গেলে কি করতে হয়, রিসার্চার এখানে বিভিন্ন কোশ্চেনিয়ার ব্যবহার করে, কখনো কখনো ইন্টারভিউর মাধ্যমে সার্ভে করে, কখনো কখনো অনলাইনে বিভিন্ন কোশ্চেনিয়ার পাঠিয়েও কিন্তু সার্ভে করে থাকে। আর দ্বিতীয়টা বলছে কি অবজারভেশনাল রিসার্চ। একটু আগে বললাম যে অবজারভেশন মানে সার্ভে শুধু যে করবে তা না, এছাড়া ওই যে বললাম বাচ্চাটা কেন স্কুলে আসছে না তাকে কি করছে, অবজারভেশনের মাধ্যমে রাখছে। তার মানে কি এই যে অবজারভেশন, এটা কিন্তু সেই এক্সপেরিমেন্টাল রিসার্চে যে অবজারভেশন, সেই অবজারভেশনের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা পুরো ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে, মানে বাচ্চাটা বিভিন্ন কেন যাচ্ছে না, তার বাড়ি দেখছে, তার আশেপাশে দেখছে, বাচ্চাটার গতিবিধি লক্ষ্য করছে। এই এই যে ব্যাপারগুলো করছে, এটা কিন্তু কোনো কন্ট্রোলড ওয়েতে হচ্ছে না, এটা পুরোপুরি তার ন্যাচারাল সেট আপে সে যেমন জীবনযাপন করছে সেটাকেই দেখার চেষ্টা করছে হচ্ছে কোথায়, অবজারভেশনাল রিসার্চে। 3 নম্বরে বলছে যে কেস স্টাডি রিসার্চ। এক্ষেত্রেও কিন্তু কেস স্টাডি বলতে এখানে যে কোনো একটা বাচ্চার উপর যখন স্টাডি করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে কেস স্টাডি রিসার্চ। আচ্ছা, তাহলে এই দুটোর মধ্যে হয়তো তোমাদের একটু গোল মিলে গেল। প্রথমটা কি অবজারভেশন, আর পরেরটা কেস স্টাডি। কেস স্টাডির ক্ষেত্রে সাধারণত স্যাম্পল সাইজ খুব ছোট হয়, আর অবজারভেশনের ক্ষেত্রে স্যাম্পল সাইজ বড় হয়। ধরো দেখা যাচ্ছে যে আমি আরেকটা উদাহরণ দিয়েছিলাম যে স্টুডেন্টরা এখন প্রত্যেক সময় কি হচ্ছে, মোবাইল নিয়ে স্কুলে যাচ্ছে। তাহলে এই যে মোবাইল নিয়ে স্কুলে যাচ্ছে, তাহলে অনেক স্টুডেন্টদের দেখছি, অনেক স্টুডেন্টদের কি হচ্ছে পর্যবেক্ষণের মধ্যে রাখছি, সেটাকে বলা হচ্ছে অবজারভেশনাল রিসার্চ। কিন্তু ওই অবজারভেশনাল রিসার্চের একেবারে যদি ক্ষুদ্রভাবে ধরো, সেটা হচ্ছে বলা যায় কেস স্টাডি রিসার্চ। এক্ষেত্রে কি একজন বা দুজনের উপর কি হচ্ছে ইনডেপথ স্টাডি করা হচ্ছে। ইনডেপথ মানে অনেক অনেক দিন ধরে দেখা হচ্ছে, অনেকক্ষণ ধরে দেখা হচ্ছে, সব দিক থেকে তাকে দেখা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কেস স্টাডি রিসার্চ। তারপরে 4 নম্বরে কি কো-রিলেশনাল রিসার্চ। কো-রিলেশনাল মানে দুটো জিনিসের মধ্যে কোনো রিলেশন আছে কিনা, মানে কোনো সহসম্পর্ক আছে কিনা, দুটো ভ্যারিয়েবলের মধ্যে কোনো সহসম্পর্ক আছে কিনা, সেই জিনিসটা যেখানে দেখে তাকে বলা হচ্ছে কো-রিলেশনাল রিসার্চ। মানে এই ডেসক্রিপটিভ রিসার্চেরই একটা ভাগ এটা। আরেকটা কি ক্রস সেকশনাল রিসার্চ। ক্রস সেকশনাল রিসার্চ কথার মানে হচ্ছে এক্ষেত্রে যে রিসার্চটা করবে রিসার্চার, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। এটা হচ্ছে ধরো একটা বাচ্চাদের উচ্চতা কতটা, মানে কিরকম হয় এক একটা স্টেজে, মানে এক একটা বয়সে বাচ্চাদের কিরকম তাদের হাইটটা বাড়ে বা ওয়েটটা বাড়ে। ওয়েটের থেকেও যদি আমরা হাইটটা বেশি ধরি, হাইটটা বাড়ে, সেটা যদি আমরা দেখতে যাই তাহলে কি করব, প্রত্যেক বাচ্চাকে ধরো 5-এ একটা বাচ্চা উঠেছে, তাকে যদি আমি 6-এ একবার দেখবো, 7-এ একবার দেখবো, 8-এ একবার দেখবো, এই করতে গেলে কি আমাদের অনেক টাইম লেগে যাবে। সেক্ষেত্রে আমাদের খুব তাড়াতাড়ি যদি আমরা এই জিনিসটা করতে চাই, দেখো এখানে লেখা আছে 1 point of time, মানে একবারেই যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কি করব, 5-এর থেকে 10টা বাচ্চা নিলাম, 6-এর থেকে 10টা বাচ্চা নিলাম, 7-এর থেকে নিলাম, এরকম করে 10 পর্যন্ত মানে বাচ্চাদের নিলাম। তাহলে কি হচ্ছে, একদিনে একবারে ওদের মেপে নিলাম, তাহলেই বুঝতে পারবো যে 5-এর বাচ্চা এরা এরকম বাড়ছে, 6-এর এরকম, 7-এর এরকম, এরকম করে একবারেই আমার হয়ে গেল। এটাকে বলা হচ্ছে ক্রস সেকশনাল রিসার্চ। আর যেটা হচ্ছে লংজিটিউডিনাল রিসার্চ, এক্ষেত্রে কোনটা বললাম, ওই যে আগেরটা বললাম, যেটা বললাম যে 5-এ যে বাচ্চাটা উঠেছে সেই বাচ্চাটাকে 6-এ দেখছি, আবার দেখছি 7-এ, তারপর দেখছি 8-এ, এরকম করে 5 বছর 6 বছর ধরে যখন আমি দেখছি, সেটাকে বলা হচ্ছে লংজিটিউডিনাল রিসার্চ। এটাও কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চেরই একটা পার্ট বা একটা টাইপ। তারপরে বলছে কম্পারেটিভ রিসার্চ। কম্পারেটিভ রিসার্চ মানে দুটো গ্রুপের মধ্যে যে কম্পেয়ার বা তুলনা করা হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চ করা হচ্ছে। কিরকম করে, ধরো পড়াশোনার ক্ষেত্রে ধরো একাডেমিক অ্যাচিভমেন্ট, ছেলেদের কিরকম মেয়েদের কিরকম, তাহলে এই যে ছেলেদের এবং মেয়েদের তাহলে দুটো ভাগ হলো, দুটো গ্রুপ হলো, এদের মধ্যে যে তুলনা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কম্পারেটিভ রিসার্চ। তাহলে বোঝা গেল প্রথমটা হচ্ছে কি বললাম, সার্ভে রিসার্চ, যেখানে হচ্ছে কি রিসার্চার বিভিন্ন কোশ্চেন এগুলো পাঠিয়ে টাঠিয়ে ডেটাগুলো কালেক্ট করে, তাকে বলা হচ্ছে সার্ভে রিসার্চ। অবজারভেশনাল রিসার্চ কি বললাম, অনেক লোকের উপর যখন পর্যবেক্ষণটা চালায়, আবার কখনো কখনো 1-2 জনের উপরে চালাতে পারে, কিন্তু বেসিক্যালি এটা অনেকজনের উপর করে আর ন্যাচারাল এনভায়রনমেন্টে করে, সেটাকে বলা হচ্ছে অবজারভেশনাল রিসার্চ। তারপরটা কি বললাম যে কেস স্টাডি রিসার্চ, মানে যেখানে ইনডেপথ রিসার্চ হবে 1-2 জনের উপর, মানে চতুর্দিক থেকে, মানে বলতে পারো 3 ডাইমেনশনাল ওয়েতে বা 360 ডিগ্রি যদি একে দেখা হয় কোনো বাচ্চাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে কেস স্টাডি রিসার্চ। তারপরে বলছে কো-রিলেশনাল রিসার্চ, মানে ওই যে বললাম দুটো ভেরিয়েবলের মধ্যে সহসম্পর্ক আছে নাকি, মানে কোনো একটা বাড়লে গিয়ে কোনো একটা কমছে, বা কোনো একটা কমলে গিয়ে কোনো একটা বাড়ছে, এরকম একটা ব্যাপার। ক্রস সেকশনাল কি একটা টাইমে সমস্ত বাচ্চার যে উচ্চতা মেপে নিলাম, সেটাকে বলা হচ্ছে ক্রস সেকশনাল রিসার্চ। লংজিটিউডিনাল এর ক্ষেত্রে আবার কি বললাম যে
একটা বাচ্চাকেই 5-6 বছর ধরে আমি দেখছি, সেটাকে বলছে লংজিটিউডিনাল রিসার্চ। কম্পারেটিভ কি বললাম, যে দুটো গ্রুপ মানে ছেলে এবং মেয়ে দুজনের মধ্যে যে একাডেমিক অ্যাচিভমেন্টের যে পার্থক্য, সেটা যেটা যেখানে দেখা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কম্পারেটিভ রিসার্চ। হলো তাহলে 7 রকমের আমরা টাইপ দেখলাম কি ডেসক্রিপটিভ রিসার্চ। এবার দেখো যে এই যে ডেসক্রিপটিভ রিসার্চের জন্য যে সমস্ত ডেটা যে কালেকশন করব, তার জন্য কি পদ্ধতি ব্যবহার করব। দু রকমের পদ্ধতি করা যেতে পারে, একটা হচ্ছে প্রাইমারি ডেটা কালেকশন, একটা হচ্ছে সেকেন্ডারি ডেটা কালেকশন। প্রাইমারি মানে কি, যে যার থেকে ডেটা নিতে হবে তার কাছ থেকে যদি আমরা ডেটাটা চাই, মানে ধরো কোনো একটা বাচ্চার সম্পর্কে জানতে চাই, তাহলে সেই বাচ্চার কাছ থেকেই যদি আমরা বিভিন্ন মানে তথ্য যদি আমরা পাই, সেটাকে বলা হচ্ছে প্রাইমারি ডেটা কালেকশন। কিরকম করে, যে বাচ্চাটাকে নিজে সেই বাচ্চার উপরে কি করব, আমি কোশ্চেনিয়ার দেবো, কিছু প্রশ্ন দেবো, যে প্রশ্নগুলো ও উত্তর দেবে, তাহলে কি ও বাচ্চা নিজে দিচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রাইমারি ডেটা। আরেকটা কি ইন্টারভিউ। ইন্টারভিউ কি, বাচ্চাটার সামনে আসলো, তারপরে কি তার সঙ্গে আলাপ আলোচনা করলাম, তার মাধ্যমে তার থেকে আমি কি করলাম, ডেটাটা কালেক্ট করলাম। অবজারভেশন মানে কি, বাচ্চাটার বিভিন্ন গতিবিধিটা আমি দেখলাম, তার ফলে কি হচ্ছে, সেটা প্রাইমারি ডেটা কেন হচ্ছে, ওই বাচ্চাটার উপরে যেহেতু রিসার্চ হচ্ছে আর বাচ্চাটা থেকেই যেহেতু জিনিসটা নেওয়া হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রাইমারি ডেটা। আর সার্ভে বলতে কি, আমি এক্ষেত্রে বললাম যে শুধু বাচ্চার উপরে যদি করি তাহলে কোশ্চেনিয়ার, ইন্টারভিউ, অবজারভেশন বললাম, কিন্তু সার্ভের ক্ষেত্রে কি হচ্ছে, সার্ভের ক্ষেত্রে কিন্তু আমি একটা অঞ্চলের সমস্ত লোকের কি কি দেখতে চাই, যে তারা কতটা স্বাক্ষর বা কিছু, সেক্ষেত্রে আমি কি করব, সমস্ত লোকের কাছে কি করব, ওই কোশ্চেনিয়ার গুলো পাঠিয়ে দেবো। তাহলে এই যে সবাইকে সবার কাছে পাঠিয়ে দিলাম, এটাকে বলা হচ্ছে সার্ভে। এটাও কিন্তু এক ধরনের মানে প্রাইমারি ডেটা কালেকশন, কারণ প্রত্যেকটা লোক সে নিজে নিজে করেই দেবে, আর প্রত্যেকটা লোকের উপরেই আমি কাজটা করছি, সেই জন্য এক্ষেত্রে কি বলা হচ্ছে, যে প্রাইমারি ডেটা কালেকশন। সেকেন্ডারি ডেটা কালেকশন কি বলছে, ধরো আমি একটু আগে বললাম যে বাচ্চাটার উপরে কোনো আমি একটা কাজ করতে চাইছি, তো সেক্ষেত্রে বাচ্চাটার উপর কি করব, বাচ্চার মানে রিপোর্ট কার্ডটা দেখবো, স্কুলের রিপোর্ট কার্ড। দেখো এখানে বলছে গভর্নমেন্ট রিপোর্ট, তারপর হচ্ছে বিভিন্ন রিসার্চ পেপারে যদি অন্যান্য বাচ্চারা যে কেন স্কুলটা ছুটি করছে, সেই যে জিনিসগুলো জানার চেষ্টা করছি, এই যে ব্যাপারগুলো আমরা অন্যভাবে জানার চেষ্টা করছি, ওই বাচ্চাটা বা ওই পপুলেশনের সেই লোকগুলো আমাদের ডেটাগুলো দিচ্ছে না, আমরা ডেটাগুলো একটু পরোক্ষভাবে নেওয়ার চেষ্টা করছি, ডিরেক্ট ওদের কাছ থেকে নিচ্ছি না, ইনডিরেক্ট ওয়েতে নিচ্ছি। যেমন বই পড়ে নিচ্ছি, কিংবা জার্নাল পড়ে নিচ্ছি, রিসার্চ পেপার করছি, কিংবা গভর্নমেন্ট রিপোর্ট করছি, কিংবা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য যদি আমরা নিয়ে থাকি, তাহলে সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ডেটা কালেকশন। হ্যাঁ, এবার দেখবো যে এই যে ডেসক্রিপটিভ রিসার্চটা আমরা যদি কন্ডাক্ট করতে চাই, যদি চালনা করতে চাই, তাহলে কি কি স্টেপ আমাদের নিতে হবে, কি কি ধাপে আমরা আগাতে পারি। প্রথমে কি করতে হবে, সিলেকশন অফ রিসার্চ প্রবলেম। রিসার্চ প্রবলেম মানে যেই প্রবলেমটা বা যেই সমস্যাটা নিয়ে আমি কাজ করতে যাব, সেটাকে সিলেকশন করতে হবে। কিরকম করে সিলেকশন করব, ধরো আমাদের এডুকেশনের মধ্যে বিভিন্ন ধরনের আলাদা আলাদা বেসিস অফ এডুকেশন আছে, ধরো ফিলোসফিক্যাল এডুকেশন, ফিলোসফিক্যাল সাইড, তারপর হচ্ছে সাইকোলজিক্যাল সাইড, তারপরে ধরো সোশিওলজিক্যাল সাইড, কিংবা টেকনোলজিক্যাল সাইড, যে কোনো একটা সাইড থেকে আমি কি করলাম, প্রবলেমটাকে সিলেক্ট করলাম, যে হ্যাঁ আমি সাইকোলজির উপর কাজ করব, কিংবা আমি সোশিওলজির উপর কাজ করব, যাই হোক যে কোনো একটা আমি নিলাম। নেওয়ার পরে কি করতে হবে, আইডেন্টিফাই দ্য রিসার্চ প্রবলেম। আচ্ছা, তাহলে আমি তো সিলেক্ট করে নিলাম যে এই জায়গার প্রবলেম নেব। এইবার কি হচ্ছে, তার মধ্যে কি প্রবলেম আছে, ধরো আমি যদি সাইকোলজির উপর করি, তাহলে তার মধ্যে আমি দেখা গেল যে কোনো বাচ্চা হয়তো দেখতে পায় না, তাদের উপর কাজ করব। তাহলে কি হচ্ছে, সেই যে আমি আলাদা করে কি করলাম, যে আইডেন্টিফাই করে নিলাম যে কোন প্রবলেমটা। এরপরে কি করব, সার্চ ফর দ্য রেলিভেন্ট লিটারেচার। এবার কি হচ্ছে, যেই প্রবলেমটা আমি নিলাম তার সঙ্গে যেগুলো খুবই জড়িত, সেরকম ধরনের আমি কি করব, আগে কোনো কাজ হয়েছে কিনা সেই ধরনের লিটারেচার। লিটারেচার বলতে এখানে কোনো সাহিত্য না, লিটারেচার বলতে এখানে বলা হচ্ছে যে রিসার্চ পেপার গুলো বা রিসার্চের যে থিসিস গুলো, এই যে জিনিসগুলো, এইগুলোকে আমরা কি করব, সার্চ করার চেষ্টা করব, যে ওই যে প্রবলেমটা আমি নিলাম সেটা আদৌ কোনো প্রবলেম কিনা, কিংবা কিভাবে তারা কাজ করেছে, সেই সমস্ত জিনিসগুলো জানতে গেলে আমাকে কি করতে হবে, ওই বিষয়ে অনেক অনেক পড়াশোনা করতে হবে। ওই যে পড়াশোনা করা বা ওই যে জানা, সেই জানাটাকেই বলা হচ্ছে কি রিভিউ অফ রেলিভেন্ট লিটারেচার, মানে সার্চ করতে হবে কোন
প্রাসঙ্গিক যেগুলো মানে ওই প্রবলেমের সঙ্গে যেটা প্রাসঙ্গিক সেরকম জিনিসগুলোকে আমাকে পড়তে হবে। তারপরে কি সিলেক্ট দ্য রিসার্চ ডিজাইন, এটা যখন পড়া হয়ে গেলো তার মানে আমি বুঝে গেলাম যে আমার এই প্রবলেমটা হয়েছে, তাহলে এই প্রবলেমটা এই রিসার্চ ডিজাইন বা এইরকম নকশা অনুযায়ী যদি আমি আগাই তাহলে কি করব আমি মানে ওটার একটা সমাধান খুঁজে পাবো। তারপরে কি করতে হবে, চুজ দ্য স্যাম্পল। আচ্ছা ডিজাইন আমার করা হয়ে গেল, তাহলে এবার ডিজাইনের পরে আমি কি করব, যে স্যাম্পল, যে কোন কোন লোকের থেকে ডেটাগুলো কালেক্ট করলে আমার যে প্রবলেমটা আমি নিয়েছি তার একটা সমাধানে যাওয়া যেতে পারে, তাহলে সেই স্যাম্পলকে আমাকে চয়েস করতে হবে। তারপর সেইটা যখন চয়েস করা হয়ে গেল, এইবার ওই ওই যে স্যাম্পল তাদের আমি কিরকম টুল গুলো দেবো, কোন জিনিসগুলো দিলে তারা আমাকে ডেটাটা দেবে। তাহলে আমার যদি একজন স্যাম্পল থাকে, মানে ওই যে যেটা বললাম কেস স্টাডির ব্যাপারটা যদি হয়, তাহলে কিন্তু আমার কি করতে হবে, ইন্টারভিউ করতে হবে, বা যদি অনেক লোক হয় তখন আমার কোশ্চেনিয়ার দিতে হবে। এই যে ব্যাপারটা আমাকে বুঝে কি করতে হবে, ওই ডেভেলপ করতে হবে রিসার্চ টুল। রিসার্চ টুল মানে হচ্ছে যে জিনিসটার মাধ্যমে আমি ডেটা কালেক্ট করব সেই জিনিসটা, সেটা হচ্ছে আমাকে ডেভেলপ করতে হবে। যদি অলরেডি ডেভেলপ থাকে তাহলে ডেভেলপ করার দরকার নেই, কিন্তু স্টেপটা এটাই যে ডেভেলপ করতে হবে। তারপরটা হচ্ছে কালেক্ট ডেটা। এবার সমস্ত কিছু হয়ে গেল, আমি টুলস বানিয়ে ফেললাম, কিভাবে ডেটাটা কালেক্ট করব, তারপর আমাকে করতে হবে যে কালেক্ট করতে হবে অ্যাকচুয়ালি ডেটাটা এবার কালেক্ট করার সময়। তারপরে হচ্ছে কি অ্যানালাইজ ডেটা। ডেটা যখন কালেক্ট করা হয়ে গেল, এবার আমি বিশ্লেষণ করতে বসলাম যে আমি যে প্রবলেমটা নিয়েছিলাম সেই প্রবলেমে এটা আদৌ সমাধান করতে পারলো কি না। তারপর হচ্ছে ইন্টারপ্রেট রেজাল্টস। এবার যখন সমাধান করে দিয়েছে কি না দিয়েছে, বা আমি যা প্রবলেম নিয়েছিলাম সেটা সমাধান করতে পেরেছি কিনা, সেই ব্যাপারটা বর্ণনা করার সময় হচ্ছে ইন্টারপ্রেট দ্য রেজাল্ট। এবার সব বর্ণনা করা হয়ে গেল, সমস্ত জিনিসগুলো আমি করে ফেলেছি। লাস্ট যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে রাইটিং দ্য রিসার্চ রিপোর্ট। এবার যা যা আমি করলাম, এই ধরো আমি ঘরে বসে বসে যে বিভিন্ন জিনিস লিখে লিখে করলাম, যে হ্যাঁ আমি রিসার্চ প্রবলেম সিলেক্ট করেছি, আইডেন্টিফাই করে দিয়েছি, তারপরে আমি রেলিভেন্ট লিটারেচার পড়ে ফেলেছি, ডিজাইন করলাম, এই স্যাম্পলদের চয়েস করেছিলাম, এই স্যাম্পলদের উপর এই এই টুলগুলো দিয়ে আমি কি ডেটা কালেক্ট করেছি, সমস্ত কিছু আমি করেছি। কিন্তু আমি ঘরে বসে করলাম বা আমি কোনো ইনস্টিটিউশনে করলাম, কিন্তু সেটা কার কি এসে গেল, কিভাবে লোকেরা জানবে সেটা, সেটা জানাতে গেলে আমাদের কি করতে হবে, রাইটিং করে ফেলতে হবে, লিখে ফেলতে হবে রিসার্চ রিপোর্টটা। তাহলে লাস্ট পয়েন্টটা হচ্ছে কি রাইটিং দ্য রিসার্চ। আচ্ছা এতক্ষণ আমরা দেখলাম যে ডেসক্রিপটিভ রিসার্চ কাকে বলে, তার স্টেপ কি, তার টাইপস কি, তার ক্যারেক্টারিস্টিক্স কি, এই সমস্ত কিছু আমরা দেখে নিলাম যে ডেসক্রিপটিভ রিসার্চ কি করে করতে হয়। সবকিছুই যখন বোঝা গেল, এবার দেখা যাক যে ডেসক্রিপটিভ রিসার্চটার অ্যাডভান্টেজ কি, কি সুবিধা এ দেয় যার জন্য আমরা ডেসক্রিপটিভ রিসার্চ করতে পারি। প্রথমটা কি, প্রোভাইড ডিটেলস ইনফরমেশন। এটা কি ডিটেল ইনফরমেশন দিচ্ছে, আমরা আগেই পড়েছি বিভিন্ন ওয়েতে সে কি করছে, ডেটাটা কালেক্ট করছে, যার ফলে কি যে কোনো সমস্যা যে আমরা নিচ্ছি, যে সমাধান করার দিকে যাব, তার সম্পর্কে সমস্ত ইনফরমেশন এ প্রোভাইড করে। তারপরে কি ইজি টু কন্ডাক্ট। যেহেতু দেখো অনেকটা ইজি কেন বলছি, তার কারণ হচ্ছে হিস্টোরিক্যাল রিসার্চ যদি আমরা করতে চাই, তাহলে আমাদের যা জিনিসগুলো ঘটে গেছে সেই জিনিসগুলোর উপর যদি আমি রিসার্চ করতে চাই, তাহলে আমাকে অনেকটা বেশি খাটতে হয়। আর একটা কি এক্সপেরিমেন্টাল রিসার্চ যদি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, একটা কন্ট্রোলড এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যার মধ্যে সেই রিসার্চার কি করবে, যে ম্যানিপুলেট করবে ভ্যারিয়েবল গুলোকে। এই সমস্ত ব্যাপারগুলো করতে গেলে অনেকটা টাকার ব্যাপার, অনেকটা কষ্টের ব্যাপার, এবং অনেকটা সময়ের ব্যাপার। কিন্তু এক্ষেত্রে ডেসক্রিপটিভ রিসার্চের ক্ষেত্রে কি সার্ভে বা অবজারভেশন বা কোশ্চেনিয়ার, এগুলো কিন্তু ওই হিস্টোরিক্যাল রিসার্চ বা এক্সপেরিমেন্টাল রিসার্চের মতন অতটা বেশি কষ্টকর নয়। কস্ট এফেক্টিভনেস, এক্ষেত্রে কি বলছে, যে মানে টাকার দিক থেকেও এটা কিন্তু অনেকটা সাশ্রয় হয়। কারণ দুটোর ক্ষেত্রেই সমস্যা, যদি আমি হিস্টোরিক্যাল দিকে যাই সেদিকেও একটু বেশি টাকা লাগে, আবার যদি আমি এক্সপেরিমেন্টাল রিসার্চের দিকে যাই তো সেক্ষেত্রে মানে হিস্টোরিক্যাল রিসার্চের থেকেও বেশি টাকার দরকার হয়। তারপর বলছে যে সুইটেবল ফর লার্জ পপুলেশন। এইমাত্র বললাম যে এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে গেলে আমাদের অল্প কিছু মানে স্যাম্পল লাগে, কারণ অনেক যদি স্যাম্পল আমরা নিই সবাইকে আমরা কন্ট্রোল করতে পারবো না। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, অনেক লার্জ পপুলেশনের উপর এটা করা যেতে পারে। আর লার্জ পপুলেশনের উপর করতে পারলে কিন্তু আরেকটা জিনিস খুব ভালো হয়, যে এটার মাধ্যমে জেনারেলাইজ করা যায়, যে অনেক লোকের উপর যেহেতু কোনো একটা সমস্যার সমাধানটা কাজ করছে, তাহলে এটা কি অন্য আরো অনেক লোকের উপর
এটা করা যেতে পারে। তার মানে কি জেনারেলাইজেশনের দিকে এটা যেতে পারে। আরেকটা কি হেল্পস ইন ডিসিশন মেকিং, মানে যা যা এটা কি ডিটেল ইনফরমেশন দিচ্ছে, তারপরে লার্জ পপুলেশনের উপর দিচ্ছে, যার ফলে কি এর থেকে আমরা একটা ডিসিশনে কিন্তু আসতে পারি যদি ঠিকঠাক নিখুঁতভাবে রিসার্চটা করা হয়। তারপরে কি প্রোভাইড ফাউন্ডেশন ফর ফার্দার রিসার্চ, ওই বললাম যে যদি আমরা ভালো করে রিসার্চটা ঠিকঠাক ওয়েতে করি তাহলে কি হচ্ছে অনেকটা এটা ইনফরমেশন দেয়, যার ফলে কি হচ্ছে পরবর্তী যদি রিসার্চ কেউ করতে চায় তাহলে এর অনেকটা হেল্প নিয়ে কাজটা করতে পারে। হেল্পস ইন আইডেন্টিফাইং প্যাটার্ন অ্যান্ড ট্রেন্ডস, মানে আমরা এতক্ষণ ধরে দেখলাম যে এটা সাহায্য করে কি, মানে যে কোনো জিনিসের ট্রেন্ড, এই যে মোবাইল নেওয়ার ট্রেন্ড, টিচারদের না পড়ানোর ট্রেন্ড, এই যে ব্যাপারগুলো সবগুলো কিন্তু জানা যায় কি করে, এই ডেসক্রিপটিভ রিসার্চটা যদি আমরা দেখি তাহলে প্রত্যেকটা জায়গায় দেখে 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 আমরা বুঝতে পারবো যে কি আদৌ চলছে, প্রেজেন্ট কন্ডিশন কি। নো ম্যানিপুলেশন অফ ভ্যারিয়েবল, এক্ষেত্রে কোনো ভ্যারিয়েবলের মানে ম্যানিপুলেশন করার দরকার নেই, তাহলে রিসার্চারের অনেক বেশি কষ্টটা কমে যাচ্ছে। এক্ষেত্রে মানে অত মাথায় রাখতে হচ্ছে না যে কোন ভ্যারিয়েবলটা চেঞ্জ করব, কোনটাকে কি করব, যা আছে তাই সার্ভের মাধ্যমে নিয়ে এসে, মানে সার্ভেটা শুধুমাত্র এরকম ভাবে বললে হয় না, কারণ এক্ষেত্রে কি হচ্ছে কিছু মানে এইমস এন্ড অবজেক্টিভস ঠিক করেই তারপরে কিন্তু করা হয়। যাই হোক, তারপরে পয়েন্টটা হচ্ছে ইউজফুল ফর ডিসিশন মেকিং, একটু আগেই বললাম যে হেল্প ফর, ওই একই ব্যাপার, মানে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এটা সাহায্য করে। তারপরে কি ফ্লেক্সিবল মেথডস অফ ডেটা কালেকশন, এক্ষেত্রে ডেটা কালেকশন কিন্তু ফ্লেক্সিবল, কারণ কি এক্ষেত্রে আমি যদি ভেবে রেখেছিলাম যে সার্ভে রিসার্চের মাধ্যমে কি করব, পুরো ডেটাটা কালেক্ট করব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় সার্ভেটা কাজ করছে না, সেক্ষেত্রে আমি কি করলাম যে অবজারভেশন করে নিই। আচ্ছা, যদি অবজারভেশনে দেখা যাচ্ছে যে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে কেস স্টাডি করা যেতে পারে। কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমার মানে এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে হবে না, মানে আমি পুরো একটা ল্যাবরেটরি সেট করে ফেললাম, এর মধ্যে আমি কন্ট্রোল কি দেবো সমস্ত কিছু সেট করার পরে অত বেশি চেঞ্জ করা এক্ষেত্রে যায় না। আবার দেখো আরেকটা উদাহরণ দিই, এই 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 জিনিসটা ভালো করে বুঝতে পারবে যে মানে যেটা কি হচ্ছে যে ম্যানিপুলেশন মানে ফ্লেক্সিবল ব্যাপারটা কি বলছে, যে ধরো এরকম হলো যে দুজন লোকের উপর কাজ করছিল, কেউ হয়তো মারা গেছে, তো সেক্ষেত্রে কি হচ্ছে ও একটু ফ্লেক্সিবল কি পরবর্তীকালে ওইরকম ক্যারেক্টারিস্টিক্স এর আরেকজনকে সে নিয়ে নিল যে এই ব্যাপারটা করবে। আর তারপরে কি বলছে হেল্পস ইন প্রবলেম আইডেন্টিফিকেশন, এই যে ডেসক্রিপটিভ রিসার্চটা এত ভাস্টলি হয়, এত লোকের উপর হয়, যার ফলে কি হচ্ছে প্রবলেমটাকে ঠিকঠাক করে এটা আইডেন্টিফিকেশন করতে পারে। তার কেন পারে, কারণ একটা দুটো হলে ভুল হতে পারে, কিন্তু অনেক লোকের উপর যেহেতু এটা করা হচ্ছে তাই জন্য কি হচ্ছে এটার ক্ষেত্রে প্রবলেমটা কিন্তু আইডেন্টিফিকেশন ঠিকঠাক। এবার দেখে নিন যে এর সমস্যাগুলো কি কি। এর সমস্যাগুলো দেখো কি বলছে যে লিমিটেড কন্ট্রোল ওভার ভ্যারিয়েবলস, এটা যেহেতু ভ্যারিয়েবলের উপর কোনো কন্ট্রোল নেই, যার ফলে কি হচ্ছে কোনটা কিভাবে পরিবর্তিত হচ্ছে তার কিন্তু একটা, এই দেখো নিচেই বলছে যে ক্যান নট ডিটারমাইন কজ অ্যান্ড ইফেক্ট, কজ অ্যান্ড ইফেক্ট কিন্তু এটা ঠিক করতে পারলো না, কারণ কোনো ভ্যারিয়েবলই তো রিসার্চারের হাতে নেই। এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে কি হয়, রিসার্চারের হাতে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে ডিপেন্ডেন্টের উপর মানে তার প্রভাবটা দেখার জন্য। তার মানে এই দুটো জিনিসই রিসার্চারের কিন্তু নখদর্পণে থাকে, যে আমি এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে দিচ্ছি, এই ডিপেন্ডেন্টের উপর দেখবো যে এর কোনো পরিবর্তন হচ্ছে কিনা। কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চের ক্ষেত্রে কি হচ্ছে ওর কাছে তো কোনোই ভ্যারিয়েবল নেই, যে কোনো মানে কোনো কন্ট্রোল নেই, যার ফলে কি কজ কোনটা কোনটার কজ কোনটার ইফেক্ট এটা কিন্তু ও ডিটারমাইন করতে পারে না। তারপর বলছে পসিবিলিটি অফ বায়াস, এক্ষেত্রে কিন্তু বায়াস থেকে যায়, মানে পক্ষপাতিত্ব বা ভুল বলতে পারো, সেগুলো থেকে যায় কিসের ক্ষেত্রে, দেখো হলো অবজারভেশনের ক্ষেত্রে হয়তো রিসার্চার অতটা দক্ষ নয় অবজার্ভ করার জন্য, কিংবা আবার এরকম হতে পারে যে যাদের উপর অবজারভেশন চালানো হচ্ছে সেই সমস্ত যে সাবজেক্টরা বা স্যাম্পলরা তারা কি করছে, তারা যদি বুঝে যায় যে হ্যাঁ আমার উপর অবজারভেশন চলছে, তাহলে কিন্তু ওরা ডেটাটাকে কি করে দেবে, খারাপ করে দেবে। মানে ওরা হয়তো অতটা ভালো না, কিন্তু ভালো দেখানোর একটা মানে মানে কি বলবো অভিনয় করতে পারে। তারপরে কি সার্ভের ক্ষেত্রে দেখো বিভিন্ন ভাবে সার্ভে হয়, যেমন মেল করে সার্ভে হয়, তারপর কোশ্চেনিয়ার করা যায়। এবার ধরো অনেককে মেল করলো, মানে রিসার্চার এমন একটা রিসার্চ করতে চাইছে যে যেখানে অনেক লোককে সার্ভে করার জন্য কি করলো, মেল করার পরে দেখা যাচ্ছে যাদের কাছে মেল করেছে তারা সবাই ফেরত দেয়নি। আবার এমন আছে যাদের কাছে দিয়েছিল, ধরো 12 পাস কোনো স্টুডেন্টদের উপর দিয়েছে, এবার স্টুডেন্টরা বললো কি যে না আমি তো এটা পারছি না, আমার বাবা মা এটা তৈরি করে মানে ফিল আপ করে পাঠিয়ে দিল। তাহলে রিসার্চারে তো দেখা সম্ভব না যে সেই পার্টিকুলার ছেলে বা মেয়েটা করলো না তার বাবা মা করলো, তার ফলে কি সেক্ষেত্রে কিন্তু বায়াস থেকে যাচ্ছে। তারপরে কি কোশ্চেনিয়ার ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে যাদের কাছে কোশ্চেনিয়ার দিয়েছিল তারা
কেউ হয়তো ইলিটারেট কিংবা ধরো লিটারেটই হলো কিন্তু সে বুঝতে পারেনি কোশ্চেন গুলো ভালো করে বুঝতে পারছে না, তো সেই সমস্ত ক্ষেত্রে নিজের মতন করে যদি একটা মানে উত্তর দিয়ে দেয় তাহলে কিন্তু ওই উত্তরের উপর বেস করেই রিসার্চার কি হচ্ছে তার সমাধানটা বা যে প্রবলেমটা নিয়েছে তার সমাধানের দিকে যাচ্ছে। তার ফলে কি যে সমাধানের দিকে যাচ্ছে যদি ভুল ডেটা নিয়ে, তাহলে কি অবভিয়াসলি সেটা কি হবে, বায়াস হবে। তারপরে কি লিমিটেড ডেপথ অফ ইনফরমেশন, এক্ষেত্রে কিন্তু ইনফরমেশন কি হচ্ছে অনেক অনেক ক্ষেত্রে মানে ডেপথ কম থাকছে। ডেপথ কেন কম থাকছে? তার কারণ রিসার্চারের হয়তো অতটা দক্ষতা নেই, কিংবা দেখা গেল তার অতটা টাইম নেই, কিংবা যতটা ইনফরমেশন নিতে হতো ততটা নেয়নি। তারপর বলছে টাইম কনজিউমিং, বলছে যে অনেক যদি পপুলেশন মানে স্যাম্পল যদি অনেক বড় হয়, লার্জ সাইজ হয়, সেক্ষেত্রে কি হচ্ছে টাইমটা অনেক বেশি লেগে যাবে। তো সেই তারপরে দেখো পরে ওই একই রকম পয়েন্ট দেওয়া হচ্ছে যে কি ডেটা ওভারলোড, যদি অনেক ডেটা হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু রিসার্চের সমস্যায় পড়ে যায় যে কোন স্ট্যাটিস্টিক্সটা সে ব্যবহার করবে, কিংবা ডেটাগুলোকে সাজাতে, এই সমস্ত করতে গিয়ে কিন্তু তার কি হয় যে টাইমটা নষ্ট হয়ে যায় বা টাইমটা বেশি লেগে যায়, আর ডেটাটা এত বেশি হয়ে যায় যে সে সেটাকে ট্যাকেল করতে পারে না, যেটা সেটার থেকে যে সমাধান বের করবে সেই ব্যাপারটা তার কাছে অতটা সড়গড় হয় না। তারপরে কি বলছে ক্যান নট প্রেডিক্ট ফিউচার ট্রেন্ডস অ্যাকুরেটলি, ওই যে বললাম যে ভ্যারিয়েবলস তার কোনো হাতে নেই, সে জানে না যে কোনটার কজ কোনটার ইফেক্ট, তার ফলে কি যে আবার আরেকটা তাই জন্য কি সে সিদ্ধান্ত নিতে পারছে না। আরেকটা ভাবে দেখো যে ফিউচার ট্রেন্ড কেন করতে পারছে না, তার কারণ এই যে রিসার্চটা ডেসক্রিপটিভ রিসার্চ তো সাধারণত আমাদের প্রেজেন্ট কন্ডিশনে হয়, প্রেজেন্ট কন্ডিশনে কোনো জিনিস যে ফিউচারেও এই ফল দেবে এ কিন্তু বলা যায় না। সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চ যেহেতু ফিউচারের ব্যাপারটা প্রেডিক্ট করেই করে, সেক্ষেত্রে কিন্তু মানে এক্সপেরিমেন্টাল রিসার্চ যতটা পরিমাণে ফিউচারের ট্রেন্ডকে মানে প্রেডিক্ট করতে পারে, আমাদের ডেসক্রিপটিভ রিসার্চ কিন্তু সেই পরিমাণে পারে না, কারণ এই পুরো কাজটাই করছে প্রেজেন্টের উপর নির্ভর করে, ফিউচারের ক্ষেত্রে এর কোনো কাজ নেই। তারপর কি বলছে ডিফিকাল্টি ইন জেনারেলাইজেশন, ওই যে বললাম জেনারেলাইজ কেন করতে পারে না, তার কারণ হচ্ছে যে যা কিনা দেখছে একটা ধরো নির্দিষ্ট ধরো পশ্চিমবঙ্গের উপর কোনো একটা কাজ হচ্ছে, তো পশ্চিমবঙ্গের সমস্ত ধরো এন্টায়ার পপুলেশনকে নিয়ে কাজটা হলো, কাজটা হওয়ার পরে সে বললো যে পুরো ভারতে এই ব্যাপারটা হয়, তাহলে বলো যে পশ্চিমবঙ্গে তো পুরো জায়গাটাই হচ্ছে সবুজ শস্য শ্যামলায় ভরা, সেই জায়গাটার সঙ্গে যদি ধরো যদি বলে যে পশ্চিমবঙ্গের যে খাবারের দামটা খুব কম, এবার সেই যে ব্যাপারটা নিয়ে একটা রিসার্চ করলো, এবার সেইটাই নিয়ে রিসার্চার কি বললো যে না এটা ভারতের সব জায়গায় খাবারের দাম কম, তো সেক্ষেত্রে তুমি যদি এখন রাজস্থানে চলে যাও সেক্ষেত্রে তো দেখা যাবে যে ওখানে মানে সবুজের কোনো ব্যাপারই নেই, তো সেক্ষেত্রে কি হবে ওদের খাবারের দামটা অবভিয়াসলি বাড়বে। তো রিসার্চার এখানে জেনারেলাইজ করতে পারলো না বিষয়টা, তার মানে কি ডিফিকাল্টি থাকে একটা জেনারেলাইজেশনের ক্ষেত্রে। তারপর বলছে মে ওভার সিম্পলিফাই কমপ্লেক্স ইস্যুস, অনেক সময় রিসার্চার বুঝতে পারে না যে কমপ্লেক্সিটিটা কত, জটিলতাটা কতটা আছে, যে কোনো প্রবলেমের জটিলতা কত আছে, সে ভাবলো যে এই যে প্রবলেমটা এমন কিছু প্রবলেম না যার সমাধান সে অলরেডি খুঁজে পেয়ে গেছে, হয়তোবা সে তার সমাধান খুঁজেই পায়নি, কারণ কি সে তো কার্যকারণ সম্পর্কে জানে না, মানে তার কোনো ভেরিয়েবলের উপর কন্ট্রোল নেই, যার ফলে সে ভাবছে যে সে যেটা ভেবে নিয়েছে যে হ্যাঁ এটাই কজ আর ইফেক্ট হবে, এই যখনই কজ আর ইফেক্ট বলে দিল তার মানে কি সে যে সেই প্রবলেমের জটিলতাটা না বুঝেই বলে দিল, এই যে বলে দেওয়াটা যে না বুঝে বলে দেওয়াটা তার মানে কি ওভার সিম্পলিফাই করে দিল, মানে একেবারে সহজ সরল বলে দিল কিন্তু আদেও সেটা সহজ সরল ছিল না। এবার দেখে নেবো যে এই যে ডেসক্রিপটিভ রিসার্চটা এডুকেশনের ক্ষেত্রে এর গুরুত্বটা কি, মানে এডুকেশনের ক্ষেত্রে কি কি গুরুত্ব রাখে, এডুকেশনের ক্ষেত্রে কেন আমরা ডেসক্রিপটিভ রিসার্চটা করব। তার প্রধান কারণগুলো দেখো, স্টাডি স্টুডেন্ট পারফরমেন্স, এটা কি স্টুডেন্টের যে পারফরমেন্স এই ব্যাপারগুলো দেখতে গিয়েও কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চ করা যায়, করলে কি ভালো হবে, স্টুডেন্টের যে পারফরমেন্সটা কোথায় খারাপ হচ্ছে, কোথায় ভালো হচ্ছে, বা ভালো বা খারাপ কেন হচ্ছে, এই যে দেখো ভালো হচ্ছে সেটা দেখা যাবে, খারাপ হচ্ছে সেটা দেখা গেল ডেসক্রিপটিভের মাধ্যমে, কেন খারাপ হচ্ছে কেন উত্তর এটা দেয় না, কিন্তু আমরা কি অনেক জায়গায় যদি দেখতে পারি তাহলে কি একটা কোরিলেশন বের করা যাবে।
আর তারপরে কি অ্যানালাইজ টিচিং মেথডস। টিচিং মেথডের ক্ষেত্রেও কিন্তু এই ডেসক্রিপটিভ রিসার্চটা খুব কাজে দেয়। একটু আগে বললাম যে ওই যে পাশ ফেল প্রথা উঠে গেছে, টিচাররা আর পড়াচ্ছে না। তাহলে এই যে পড়াচ্ছে না, তার মানে কি পড়াচ্ছে কি পড়াচ্ছে না মুখে মুখে বললে তো হচ্ছে না, সমস্ত জায়গায় গিয়ে গিয়ে দেখলো, সমস্ত স্কুলে গিয়ে গিয়ে দেখলো যে না, টিচাররা সেই রকম মন লাগিয়ে আর পড়াচ্ছে না। তার মানে কি বোঝা যাবে যে এদের মেথডে কি সমস্যা আছে, নাকি এদের ওই পলিসিতে সমস্যা আছে। তাহলে এই যে ব্যাপারগুলো কিন্তু এই ডেসক্রিপটিভ রিসার্চই বলে দিতে পারে। তারপরে কি আন্ডারস্ট্যান্ডিং লার্নিং ডিফিকাল্টিস। তারপরে কি লার্নিং এই যে বললাম বাচ্চারা পড়ছে, মানে বাচ্চাদের কি লার্নিং এ কোনো ডিফিকাল্টিস আছে, না টিচার পড়াতে পারছে না। তাহলে এই যে বিষয়টাও কিন্তু আমরা ডেসক্রিপটিভ রিসার্চের মাধ্যমে করতে পারি। মানে অনেক স্যাম্পলের উপর এটা যদি আমরা দেখতে যাই প্রেজেন্ট কন্ডিশনে কি চলছে, তাহলে কিন্তু এটা আমরা ধরে ফেলতে পারবো। তারপরে কি ইভ্যালুয়েট স্কুল ফ্যাসিলিটিস, মানে বিভিন্ন স্কুলে গিয়ে যদি দেখা যায় যে স্কুলে কি কি ফ্যাসিলিটিস আছে, আদৌ কি ভালো ফ্যাসিলিটিস আছে, মানে স্টুডেন্টরা কি সবকিছু পাচ্ছে। ধরো আজকালকার দিনে কি হচ্ছে যে স্মার্ট বোর্ডে পড়ছে বা টেকনোলজি এনহ্যান্সড মানে যে ক্লাসরুম গুলো থাকে সেইগুলোতে পড়ছে। তাহলে সব জায়গায় গিয়ে গিয়ে আমাদের দেখতে হবে যে স্কুলে কি সেই ফ্যাসিলিটি গুলো আছে, যদি থাকে সেটাও ডেসক্রিপটিভ রিসার্চের একটা ফলাফল, আর যদি না থাকে সেটাও একটা ফলাফল দেখা যেতে পারে। আরেকটা কি অ্যাসেস কারিকুলাম ইফেক্টিভনেস। কারিকুলাম কি, কারিকুলাম হচ্ছে যে কোনো একটা শিক্ষাবর্ষ চলার জন্য যে লক্ষ্য বা নির্দিষ্ট যে স্ট্রাকচার বা রূপরেখা, সেটাকেই বলে কারিকুলাম। সেই কারিকুলামটা কোনো ইফেক্টিভ হচ্ছে কিনা, মানে স্টুডেন্টদের ক্ষেত্রে এটা ভালো হচ্ছে কিনা। প্রত্যেক ক্ষেত্রে দেখো আমরা ভালো মন্দ এই বিষয়গুলো কিন্তু দেখে নিতে পারবো, কারণ কি এটা হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনে কিরকম আছে সেই জিনিসটার উপর বেস করে। তারপর বলছে ইমপ্রুভ স্কুল অ্যাডমিনিস্ট্রেশন। এই যে ভালো মন্দ যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারবো, মানে ঠিক করতে পারবো যে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনটা কিরকম আছে, এই যে প্রশাসনটা খারাপ অবস্থায় আছে না ভালো অবস্থায় আছে, এটা যদি আমরা দেখে নিতে পারি তাহলে কি করলে ভালো হবে সেটা আমরা অলরেডি করে ফেলতে পারবো। তারপরে কি সাপোর্টস এডুকেশনাল পলিসি মেকিং। আচ্ছা, এই যে উপরে যতগুলো পয়েন্ট দেখলাম যে স্টুডেন্টের পারফরমেন্স কেমন হচ্ছে, টিচিং এর মেথড কেমন হচ্ছে, লার্নিং এর ওদের ডিফিকাল্টিস আছে কিনা, কিংবা স্কুলে কি কি ফ্যাসিলিটিস আছে, তারপরে ধরো কিভাবে ইমপ্রুভ করা যায় অ্যাডমিনিস্ট্রেশনকে, এই সমস্ত ব্যাপারগুলো যদি আমরা ডেসক্রিপটিভ রিসার্চ যদি বিভিন্নভাবে বিভিন্ন উত্তর এনে দিতে পারে, তাহলে কি হতে পারবে, এডুকেশনের জন্য যে পলিসিগুলো তৈরি করা হয়, যে নীতিগুলো তৈরি করা হয়, সেগুলো ক্ষেত্রে কিন্তু অনেকটা সাপোর্ট মিলতে পারে একমাত্র ডেসক্রিপটিভ রিসার্চ যদি করা হয়। মানে যেহেতু এটা পুরোপুরি একটা প্রেজেন্ট কন্ডিশনের উপর করা হচ্ছে, সেই জন্য এই বিষয়টা কিন্তু পলিসি মেকিং এর ক্ষেত্রে একটা খুব বড় একটা সাপোর্ট। তাই ডেসক্রিপটিভ রিসার্চটাকে আমরা বলতে পারি যে এডুকেশনের ক্ষেত্রে একটা বরদান বলা যেতে পারে। তাহলে আজকে আমরা জানলাম যে ডেসক্রিপটিভ রিসার্চ কাকে বলে এবং তার স্টেপস গুলো কি, তার ক্যারেক্টারিস্টিক্স কি, তার অ্যাডভান্টেজ কি, তার ডিসঅ্যাডভান্টেজ কি, তার এডুকেশনের ক্ষেত্রে তার কি প্রয়োগ,